বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। জন লিডগেট বলেছেন, তুলনা করতে গিয়ে বন্ধু শত্রুতে পরিণত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সবসময় একজনকে আরেকজনের সাথে তুলনা না করাটা অনেক ক্ষেত্রে শ্রেয়। কারণ তোমরা যদিও অনেক সময় একজন আরেকজনের সাথে তুলনা করতে গিয়ে একজনকে বড় আরেকজনকে ছোট করো, তাহলে দেখবা যে এখানেও একটা বন্ধু শত্রুতে পরিণত হতে পারে। এটাও আমাদের জন্য একটি শিক্ষা। আমরা এই শিক্ষা নেওয়ার মানসিকতা থেকেই আমি মোহাম্মদ উকিল উদ্দিন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর এর পক্ষ থেকে একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় দ্বিতীয় হিসাবের বই এবং আমাদের আজকের পাঠ খতিয়ান নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের পাঠে চলে যাব ইনশাআল্লাহ। আমরা আজকে আমাদের খতিয়ানের ধারণা এবং খতিয়ানের প্রস্তুত প্রণালী এবং খতিয়ানের প্রায়োগিক বিষয় নিয়ে অর্থাৎ সমস্যা সমাধান নিয়ে আমরা আলোচনা করব। আজকের এই পাঠ শেষে খতিয়ান কাকে বলতে পারবে, খতিয়ানের বৈশিষ্ট্য বলতে পারবে, খতিয়ানের উদ্দেশ্য বলতে পারবে, খতিয়ান প্রস্তুত করতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিগত ক্লাসে যে খতিয়ান নিয়ে আলোচনা করেছি তার অংশ আবারও রাখা আছে। একটু পুনরাবৃত্তি এই জন্যই, যেহেতু অনেকেই বিজ্ঞান থেকে এসেছো, অনেকেই মানবিক থেকে এসেছো। প্রথম ক্লাসে তোমরা পুরোপুরি নিয়মগুলো সম্পর্কে তোমরা স্বচ্ছ ধারণা নাও পেতে পারো। সেজন্য আবার তোমাদের জন্য এই আলোচনা এখানে রাখা হয়েছে। তোমরা বিষয়টি আবার একটু খেয়াল করো। দেখো, দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক প্রতিটি লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করে প্রথমে জাবেদায় লেখা হয়। অর্থাৎ জাবেদায় যখন আমরা জানুয়ারি মাসে লেনদেন লিখি, এখানে নগদ হয়তো দেখা গেল 5 বার নগদ লেনদেন হয়েছে, 6 বার ক্রয় হয়েছে, 7 বার বিক্রয় হয়েছে, বা 3 বার বেতন দেওয়া হয়েছে, 6 বার মজুরি দেওয়া হয়েছে। এই যে বিভিন্ন প্রকার লেনদেন এক মাসে ঘটে, তো এখান থেকে দেখো এই যে ক্রয় বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আছে। হয়তো 1 তারিখ আছে, 5 তারিখ আছে, 7 তারিখ আছে, বা 15 তারিখ আছে। কিন্তু এই যে ছড়ানো ছিটানো থাকার কারণে আমরা ক্রয় সম্পর্কে কোনো ধারণা পেতে পারি না। অনুরূপভাবে বিক্রয় হয়তো 1 তারিখে আছে, আবার 10 তারিখে আছে, আবার 15 তারিখে আছে, আবার 25 তারিখে আছে, আবার 27 তারিখে আছে। এই ছড়ানো ছিটানোর কারণে আমরা বিক্রয় সম্পর্কে ধারণা পেতে পারি না। জাবেদায় লেনদেনগুলো ছড়ানো ছিটানো থাকার কারণে আমরা কোনো ধারণা পাই না। এই সমস্যাটা দূর করার জন্য দুতরফা দাখিলা পদ্ধতিতে একটি নির্দিষ্ট ছকে একটি নির্দিষ্ট শিরোনামের অধীনে একই জাতীয় লেনদেনগুলো একত্রিত করে যে ফলাফল নির্ণয় করা হয় সেটাই খতিয়ান। তার মানে হলো, এই যে আমরা যখন ক্রয় খতিয়ান করব, এই যে 1 তারিখে ক্রয়গুলো আমরা নিয়ে আসবো, 5 তারিখে ক্রয়গুলো নিয়ে আসবো, 6 তারিখে ক্রয়গুলো নিয়ে আসবো, 10 তারিখে ক্রয়গুলো নিয়ে আসবো, সবগুলো ক্রয় যখন নিয়ে আসবো তখন আমরা ক্রয় সম্পর্কে একটা ধারণা পাবো। অনুরূপভাবে নগদ যখন করব, অর্থাৎ আমার জানুয়ারি মাসে নগদ যে 6টি বা 7টি লেনদেন হয়েছে, 7টি লেনদেন নিয়েই আমাদের নগদান খতিয়ান করতে হবে। তার মানে হলো 7টি নগদই নগদ খতিয়ানে চলে আসবে। সেখানে তাহলে নগদ সম্পর্কে আমরা একটা ফলাফল পাবো। এই যে নগদ সম্পর্কে একটা ফলাফল পাওয়া প্রয়োজন, এই প্রয়োজনের জন্য খতিয়ান তৈরি করা হয়। খতিয়ানের একটি নির্দিষ্ট হিসাবের ফলাফল স্পষ্টভাবে জানা যায়, মানে লেনদেনটি কবে হয়েছে, কার কাছ থেকে হয়েছে, বিস্তারিত খতিয়ানে পাওয়া যায়। সেই জন্য খতিয়ানকে হিসাবের রাজাও বলা হয় বা হিসাবের পাকা বই বলা হয়ে থাকে। তাহলে আমরা খতিয়ান সম্পর্কে কি জানলাম? যে একই জাতীয় লেনদেনগুলো একটি নির্দিষ্ট ছকের মাধ্যমে একত্রিত করে তার ফলাফল নির্ণয় করা, এর মাধ্যমে ওই হিসাব সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা যায়। এটাকেই বলা হয় খতিয়ান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আর একটু আলোচনা করে নিলাম যাতে তোমাদের ধারণাটা আরো একটু স্পষ্ট হয়।
খতিয়ানের বৈশিষ্ট্য এই বিষয়গুলো তোমরা পড়ে নেবা। এখানে যেহেতু আমরা আলোচনা করেছি, এই আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পুনরালোচনা করছি এবং যেগুলো তুলনামূলকভাবে একটু কম সেগুলো তোমরা একটু পড়ে নেবা। এখন খতিয়ান করার একটু নিয়মগুলো আমরা আরেকটু আলোচনা করে নিব। দেখো, প্রথমে আমরা খতিয়ান করার সময় প্রথমে আমরা লেনদেনগুলো জাবেদা করব, অর্থাৎ ডেবিট ক্রেডিট নির্ণয় করব। তারপর আমরা খতিয়ানের একটি ছক আঁকবো। আমাদের খতিয়ানের দুইটি ছক আছে, একটিকে বলা হয় টি ছক, আরেকটিকে বলা হয় চলমান জের ছক। আমরা যে কোনো একটি ছক অঙ্কন করব। তারপর আমরা এই জাবেদা থেকে লেনদেনগুলো খতিয়ানে স্থানান্তর করব। জাবেদা থেকে লেনদেনগুলো খতিয়ানে স্থানান্তর করব। এন্ড কিভাবে স্থানান্তর করব? স্থানান্তর করার ক্ষেত্রে কি কি স্থানান্তর করতে হয়? টাকার অঙ্ক স্থানান্তর করতে হয়, হিসাবের নাম স্থানান্তর করতে হয়, অতঃপর যোগফল এবং বিয়োগফল নির্ণয় করতে হয়। তাহলে কি করতে হয়? টাকার অঙ্ক স্থানান্তর করতে হয় এবং বিবরণী বা হিসাবের নাম স্থানান্তর করতে হয়, যোগফল নির্ণয় করতে হয় এবং বিয়োগফল নির্ণয় করতে হয়। এই চারটি কাজের গুরুত্বটা অনেক বেশি। এই চারটি কাজ আমরা কিভাবে করব সেটা আমরা এখানে উল্লেখ করেছি। তো দেখো, আমরা জাবেদা থেকে আমরা যখন খতিয়ানে স্থানান্তর করব, প্রথমে আমরা টাকার অঙ্কটা স্থানান্তর করব। কিভাবে করব? যে হিসাবগুলোর টাকা জাবেদায় ডেবিটে থাকলে, অর্থাৎ যে হিসাবটি আমরা করব, ধরো আমরা নগদান হিসাব করতেছি, নগদানটা যদি জাবেদায় ডেবিটে লেখা থাকে, আমরা খতিয়ানেও এটা ডেবিটে পাশে টাকার করে লিখব। তার মানে জাবেদার টাকাটা যদি ডেবিটে থাকে, খতিয়ানের ডেবিট পাশে যে টাকার ঘর আসে সেই টাকার করে লিখব। অনুরূপ ভাবে জাবেদার টাকাটা যদি অঙ্কটা যদি ক্রেডিটে থাকে, তাহলে আমরা খতিয়ানে ক্রেডিট পাশে টাকার করে লিখব। যদি আরো একটু বলি, যে ধরো 1 নম্বর জাবেদায় নগদ 10,000 টাকা ডেবিটে আছে, তাহলে আমরা খতিয়ানেও ডেবিটের টাকার করে 10,000 টাকা লিখব। আবার ধরো 5 নম্বরে নগদ ক্রেডিটে আছে 15,000 টাকা, তাহলে এই যে আমরা খতিয়ানে স্থানান্তর করার সময় এই 15,000 টাকা খতিয়ানের ক্রেডিট পাশে আমরা টাকার করে লিখব। এটাই বোঝানো হয়েছে। তাহলে আমরা টাকার অঙ্কটা প্রথমে লিখব। লেখার পর কি করব? এখন আমরা বিবরণী লিখব। দেখো, বিবরণী লেখার সময় যখন খতিয়ানের ডেবিট পাশে আমি বিবরণী লিখব, তখন ওই তারিখের, অর্থাৎ 2 তারিখের বিবরণ যদি আমি ডেবিট পাশে, অর্থাৎ 2 তারিখের বিবরণ ধরো আমি ডেবিট পাশে টাকা দেওয়া আছে, তাহলে আমার বিবরণী ডেবিট পাশে লিখতে হবে, জাবেদার ক্রেডিটে লিখতে হবে। এবং খতিয়ানের ক্রেডিট বিবরণী পাশে লেখার সময়, অর্থাৎ খতিয়ানের ক্রেডিট পাশে বিবরণী লেখার সময় ওই তারিখগুলোর যে জাবেদার ডেবিট বিবরণী দেওয়া আছে সেই বিবরণীগুলো আমরা লিখব। এইভাবে আমাদের টাকার অঙ্ক এবং বিবরণী লিখতে হবে। লেখার পর আমাদের যোগফল এবং বিয়োগফল নির্ণয় করতে হবে। যোগফল নির্ণয় করার ক্ষেত্রে খতিয়ানের ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে আমাদের লক্ষ্য করতে হবে কোন পাশে টাকার অঙ্ক বেশি। যে পাশে টাকার অঙ্ক বেশি সেই পাশে যোগ করে ওই যোগফলটা ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ উভয় পাশেই বড়টাই লিখতে হবে। লেখার পর বড় যোগফল থেকে ছোট পাশের গুলো বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর মাসের শেষে কাজটা করতে হয়, যে ফলটা পাওয়া যায় এই ফলের টাকাটা বিয়োগফলটা লিখতে হবে এবং এই বিয়োগফলটাকে বলা হয় ব্যালেন্স শিট। অর্থাৎ আমরা খতিয়ানের যখন আমরা লেনদেনগুলো লেখা শেষ হয়ে যাবে, তারপর আমরা যোগ করার সময় দেখব যে ডেবিট পাশ অথবা ক্রেডিট পাশ দুইটির যে কোনো একটি পাশে টাকার অঙ্ক বেশি আছে, বেশিটা আমরা যোগ করে এই যোগফলটা ডেবিট পাশেও লিখবো এবং ক্রেডিট পাশেও লিখবো। লেখার পর বেশি যে যোগফলটা, এই যোগফল থেকে কম যোগফলগুলো আমরা বাদ দেব, দিয়ে একটা ফল পাবো, এটা বিয়োগফল। এই বিয়োগফলটাকে লিখতে হয় মাসের শেষে, আমরা মাসের শেষে লিখবো এবং এই টাকার অঙ্ক পাশে আমরা লিখবো ব্যালেন্স শিটে। তার মানে এই বিয়োগফলটা হলো ব্যালেন্স শিটে। বিয়োগফল যদি আমাদের, তার মানে ব্যালেন্স শিট যদি খতিয়ানের ক্রেডিট পাশে হয়, তাহলে পরের মাসের 1 তারিখে সেটা ব্যালেন্স ডিডি হবে খতিয়ানের ডেবিট পাশে। যদি ব্যালেন্স শিটটি ডেবিট পাশে হয়, তাহলে পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি হবে ক্রেডিট পাশে। এইভাবে আমাদেরকে খতিয়ান সম্পন্ন করতে হয়। আমরা তার সমাধান থেকে আরো একটু স্পষ্ট ধারণা নিব ইনশাআল্লাহ। দেখো, আমরা এখানে কিছু জাবেদার লেনদেন দিয়েছি, জাবেদা করেছি এবং এই জাবেদা থেকে কিভাবে খতিয়ান করা হয় সেটা আমরা এখানে আলোচনা করেছি।
আমরা এখানে দেখো দেখো আমরা মিস্টার জনি 2020 সালে জানুয়ারি মাসে তার লেনদেনগুলো সংগঠিত হয়। আমাদের এই লেনদেন থেকে নগদ ও ব্যাংক খতিয়ান তৈরি করতে হবে। লেনদেনগুলো কি ছিল? জানুয়ারি 1 তারিখে সে নগদ 50,000 টাকা ব্যাংক জমা 20,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। জানুয়ারি 2 তারিখে সে পণ্য বিক্রি করে 20,000 টাকা, এর মধ্যে 10,000 টাকা নগদে পায়, 10,000 টাকা চেকে পায়। চেকটি তখনই ব্যাংকে জমা দেওয়া হয়। 3 তারিখে লেনদেনটা ছিল পণ্য ক্রয় করে 15,000 টাকা, এর মধ্যে নগদে পরিশোধ করা হয় 10,000 টাকা, চেকে পরিশোধ করা হয় 5,000 টাকা। 4 তারিখে পাওনাদারকে নগদে 20,000 টাকা এবং চেকে 10,000 টাকা পরিশোধ করা হয়। এই লেনদেনগুলো আমরা যদি ডেবিট ক্রেডিট নির্ণয় করি, দেখো এর জাবেদা সমাধান করা হয়েছে। 1 তারিখে লেনদেনটা ছিল নগদ 50,000 টাকা, ব্যাংক জমা 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, তাই ডেবিট ক্রেডিট হবে। নগদান হিসাব ডেবিট 50,000 টাকা, ব্যাংক হিসাব ডেবিট 20,000 টাকা, মূলধন হিসাব ক্রেডিট 70,000 টাকা। 2 নম্বর লেনদেনটির ডেবিট ক্রেডিট বা জাবেদা হবে। বিক্রয় যেহেতু 20,000 টাকা, নগদে 10,000 টাকা, চেকে 10,000 টাকা আদায়, চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো। এর জাবেদা হবে 2 তারিখে, দেখো ব্যাংক হিসাব ডেবিট 10,000 টাকা, নগদান হিসাব ডেবিট 10,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 20,000 টাকা। 3 নম্বর লেনদেনটি দেখো, পণ্য ক্রয় করা হয়েছে 15,000 টাকা, এর মূল্য নগদে 10,000 টাকা এবং চেকে 5,000 টাকা পরিশোধ করা হয়েছে। এর জাবেদা দেখো 3 তারিখে লক্ষ্য করো, তাহলে ক্রয় হিসাব ডেবিট 15,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 5,000 টাকা। 3 তারিখের জাবেদা শেষ। 4 নম্বরে জাবেদা লেনদেনটি ছিল পাওনাদারকে নগদে 20,000 টাকা এবং চেকে 10,000 টাকা পরিশোধ। তাহলে ডেবিট ক্রেডিট হবে পাওনাদার হিসাব ডেবিট 30,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 20,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 10,000 টাকা। তাহলে আমরা জাবেদা থেকে লেনদেনগুলো আমরা কিভাবে এখন খতিয়ানে স্থানান্তর করবো সেটা এখন লক্ষ্য করব। আমরা নগদ খতিয়ান করব, তার মানে হলো 4 তারিখে যে লেনদেন সংঘটিত হয়েছে তার মধ্যে নগদ যেগুলো আছে সেগুলো এখানে আসবে। যে লেনদেনের মধ্যে বা জাবেদার মধ্যে নগদ নেই সেই লেনদেনগুলো নগদ খতিয়ানে আসবে না। দেখো 1 তারিখে তাহলে দেখো আমরা প্রথমে টাকার অঙ্ক লিখবো। 1 তারিখে নগদ ডেবিট আছে কত? 50,000 টাকা। ধার ডেবিটে 50,000 টাকা আমরা 1 তারিখ দিয়ে আমরা লিখেছি। 1 তারিখে 50,000 টাকা। 2 তারিখে দেখো নগদ ডেবিট আছে আবার 10,000 টাকা। তাহলে 2 তারিখে আমরা ডেবিট পাশে 2 তারিখ দিয়ে টাকার অঙ্ক দেখো ডেবিট পাশে টাকার ঘরে আমরা 10,000 টাকা লিখেছি। এখন দেখো 3 তারিখে দেখো কি আছে? নগদ ক্রেডিট আছে তোমার 10,000 টাকা। তাহলে 3 তারিখে ক্রেডিট পাশে আমরা এই যে দেখো 10,000 টাকা লিখেছি। 3 তারিখ দিয়ে এই যে 10,000 টাকা আমরা লিখেছি। 4 তারিখে দেখো নগদ ক্রেডিট আছে তোমার 4 তারিখে নগদ ক্রেডিট আছে 20,000 টাকা। তাহলে আমার খতিয়ানে ক্রেডিট পাশে 20,000 টাকা লিখতে হবে। এই যে ক্রেডিট পাশে আমরা 20,000 টাকা লিখেছি। দেখো আমাদের নগদ লেনদেনগুলি লেখা শেষ। এখন আমরা যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করার সময় লক্ষ্য করো, দেখো ডেবিট পাশে আছে 50,000 টাকা, আরো আছে 10,000 টাকা, যোগ করলে হয় 60,000 টাকা। এখানে দুটি দাগ ছিল, দাগগুলো আসলে হয়ে গেছে, সমান্তরাল চিহ্ন দিবে, দাগ দিবে। যোগফল আমাদের 60,000 টাকা। ডেবিট পাশে যোগফল 60,000 টাকা, ক্রেডিট পাশে দেখো 10,000 আর 20,000 ছিল, তাহলে যোগফল হয় 30,000 টাকা। তাহলে 60,000 টাকায় বড়, তাহলে আমরা ডেবিট পাশে যোগফল করব 60,000 টাকা। এই 60,000 টাকা ডেবিট পাশেও লিখবো এবং এই যে ক্রেডিট পাশেও লেখা হলো। এবং 60,000 থেকে আমাদের ছিল ক্রেডিটে 10,000 টাকা এবং 20,000 টাকা বাদ দিব। এই 10,000 বাদ দিলাম এবং 20,000 বাদ দিয়ে আমরা ফল পেলাম 30,000 টাকা। এই 30,000 টাকাকে বলা হয় ব্যালেন্স শিটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা প্রথমে টাকার অঙ্ক লিখেছি, তারপর আমরা বিবরণী লিখেছি, তারপর বড় পাশে যোগ করেছি, তারপর বড় থেকে ছোট বিয়োগ দিয়ে আমরা একটা ফল পেলাম। এই ফলটাই হলো ব্যালেন্স শিটে 30,000 টাকা, যা পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স বিক্রি হবে। তাহলে দেখো এখানে 4টি কাজ কিভাবে করেছি। প্রথমে টাকার অঙ্ক লিখেছি, তারপর বিবরণী লিখেছি, 2 নম্বর কাজ গেল। 3 নম্বর কাজ আমরা বড় পাশে যোগ করে যোগফল নির্ণয় করেছি। 3 নম্বর কাজ গেল। 4 নম্বর হলো আমাদের বড় যোগফল থেকে ছোট যোগফলগুলো আমরা বাদ দিয়ে আমরা একটা ফল পেয়েছি। এই ফলটাই হলো ব্যালেন্স শিটে। এটি হলো খতিয়ানের ফলাফল। এই ব্যালেন্স শিটে আমরা লিখলাম। ব্যালেন্স শিটে যে তারিখে লিখবো তার পরের তারিখে অর্থাৎ জানুয়ারি 31 তারিখে লিখেছি, ফেব্রুয়ারির 1 তারিখে ব্যালেন্স বিক্রি হবে এই 30,000 টাকা। এটাই হলো আমাদের খতিয়ান। আমি মনে করি খতিয়ান তোমরা 2টি ক্লাস যেহেতু হয়ে গেল তোমরা বুঝতে পেরেছো। খতিয়ানের মূল বিষয়টা হলো একটু নিয়ম জানা, আর তোমাদের জাবেদার জন্য তোমাদেরকে জ্ঞান রাখতে হবে যথার্থ। আমরা এখন এর একটা ব্যাংক খতিয়ান দেখবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো ব্যাংক খতিয়ান
আমরা যেহেতু জাবেদাগুলি করেছি, 1 নম্বরে দেখো আমাদের জাবেদা লেখা কোথায় কোথায় ব্যাংক আছে। দেখো 1 তারিখে দেখো 1 তারিখ ব্যাংকে টাকা ডেবিট পাশে আছে 20,000 টাকা, যে আমরা ডেবিট পাশে 1 তারিখে দিয়ে 20,000 টাকা লিখেছি। এখন 2 তারিখে দেখো ব্যাংকে কি আছে, ব্যাংক আবার যে ডেবিট পাশে 10,000 টাকা, আমরা এই ডেবিট পাশে আবার 10,000 টাকা লিখেছি। তাহলে প্রথমে টাকার অঙ্ক করে লিখতেছি। 3 তারিখে দেখো ব্যাংক আমাদের ক্রেডিট আছে ধরো 5,000 টাকা, 3 তারিখে যে ক্রেডিট পাশে আমরা 5,000 টাকা লিখেছি। এখন দেখো 4 তারিখে দেখো ব্যাংক ক্রেডিট আছে আবার 10,000 টাকা, এই যে দেখো 10,000 টাকা আমরা এই যে এটা 4 তারিখ হবে, 4 তারিখে ক্রেডিট পাশে আমরা 10,000 টাকা লিখেছি। তাহলে আমাদের টাকার অঙ্ক লেখা শেষ। এখন আমরা বিবরণীগুলো লিখবো। ডেবিট পাশে বিবরণী লেখার সময় জাবেদার যে ক্রেডিট সেটা লিখবো। দেখো 1 তারিখে যে ক্রেডিট কি আছে, মূলধন, আমরা এই যে মূলধন লিখেছি। 2 তারিখে তাহলে আমাকে ক্রেডিট নিতে হবে, যেহেতু টাকার অঙ্ক ডেবিট পাশে লিখেছি, বিবরণী নিতে হবে ক্রেডিটটা। দেখো 2 তারিখে ক্রেডিট কি আছে, 2 তারিখে ক্রেডিট আছে তোমার বিক্রয়, এই যে আমরা বিক্রয় হিসাব লিখেছি। এখন আমরা খতিয়ানের ক্রেডিট পাশে আসি। ক্রেডিট পাশে দেখো আমরা 3 তারিখ ক্রেডিট পাশে লিখেছি, তাহলে আমার বিবরণী নিতে হবে জাবেদার ডেবিটটা। 3 তারিখে ডেবিট দেখো কি আছে, ক্রয় হিসাব, এই যে আমরা ক্রয় হিসাব লিখেছি। যেহেতু 4 তারিখে আমরা এটা টাকার অঙ্কটা ক্রেডিট পাশে লিখেছি, জাবেদার বিবরণ নিতে হবে ডেবিটে। 4 তারিখে ডেবিট দেখো কি লেখা আছে, পাওনাদার, এই যে আমরা পাওনাদার হিসাব লিখেছি। তাহলে আমরা টাকার অঙ্ক 1 নম্বর লিখেছি, 2 নম্বর আমরা বিবরণ পূরণ করলাম, 3 নম্বর আমরা বড় পাশে যোগ করব, 4 নম্বর আমরা বড় থেকে ছোটটা বাদ দিয়ে ব্যালেন্স শিট নির্ণয় করব। ইতিমধ্যে 2টি কাজ করেছি। আমরা কি কাজ করেছি, টাকার অঙ্ক লিখেছি এবং বিবরণগুলি লিখেছি। এখন যোগ বিয়োগ দেখো আমরা ডেবিট পাশে যদি লক্ষ্য করি 20,000 আর 10,000 30,000 আছে, ক্রেডিট পাশে 5,000 আর 10,000 15,000 আছে, তাহলে বোঝা যায় ডেবিট পাশে বড়। তাহলে ডেবিট পাশে আমি যোগ করলাম 10,000 20,000 আর 10,000 যোগ করে হয় 30,000, এই 30,000 টাকা ডেবিট পাশে এবং এই ক্রেডিট পাশে আমরা লিখলাম। এই যে 30,000 টাকা থেকে আমরা প্রথমে 5,000 টাকা বাদ দিলাম, আবার 10,000 টাকা বাদ দিলাম, 15,000 টাকা বাদ দেওয়ার পর আমার বিয়োগ ফল থাকে 15,000 টাকা। এই 15,000 টাকা ব্যালেন্স শিট যা মাসের 31 তারিখে নির্ণয় করতে হবে। এই 15,000 টাকা পরের মাসে 1 তারিখে আবার ব্যালেন্স বিডি হবে। আমরা এই 1 তারিখে ফেব্রুয়ারি 1 তারিখে ব্যালেন্স বিডি 15,000 টাকা লিখলাম। এই হলো আমাদের জাবেদা থেকে খতিয়ান করা। আমি মনে করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আশা করি তোমরা খতিয়ান সমস্যায় পড়বে না। আর এরপরে আমাদের বিশেষ জাবেদা আলোচনা করব, বিশেষ জাবেদার সাথে খতিয়ান আছে, সেখানেও আমরা সেই আলোচনাগুলো আমরা পাবো। সেই জন্য আমাদের খতিয়ান, আমাদের যে ক্লাসগুলো হলো এই ক্লাসগুলো অনুসরণ করে খতিয়ান সম্পর্কে স্পষ্ট ধারণা নিবে এবং পরবর্তীতে আমরা সেগুলো অনুশীলন করে আমরা এর মধ্যে আরো দক্ষতা অর্জন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল্যায়নে তোমরা খতিয়ান কাকে বলে এটা পারবে, খতিয়ানের যে নির্ণয় করতে পারবে, খতিয়ানের উদ্দেশ্য বলতে পারবে, খতিয়ানের বৈশিষ্ট্যগুলো সেটা পারবে ইনশাআল্লাহ। তোমরা একটু পড়ে নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য কিছু জাবেদা দিয়েছি এবং এই জাবেদাগুলো বাড়ির কাজ হিসেবে এখান থেকে তোমরা জাবেদা করবা, জাবেদাগুলো থেকে তোমরা খতিয়ান করবে ইনশাআল্লাহ। তোমরা এখান থেকে নগদ এবং ব্যাংক খতিয়ান করবা, আমি ইনশাআল্লাহ কলেজ করলে তোমাদের খাতা থেকে সেগুলো দেখে নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ক্লাসটি উপভোগ করেছো, তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আমি আমার আজকের অনলাইন ক্লাস এখানে ইতি টানতে চাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং অনলাইনের মাধ্যমে তোমাদের পাঠ্যক্রম চালিয়ে যাবে এই প্রত্যাশা রেখে এখানে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।